টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিচ্ছেন ভারতের মুরব্বী মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। শুক্রবার জুমার নামাজে লাখো মুসল্লি অংশগ্রহণ করে। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবছরের ৫৮তম বিশ্ব ইজতেমা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জুমার নামাজে অংশ নেয় লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় জামাতে অংশ নেন। এর আগে ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। সারা দেশ থেকে মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে। তারা খিত্তায় ভাগ হয়ে অবস্থান নিয়ে ঈমান আখলাকের উপর বয়ান শুনছেন। এসেছেন বিদেশি মুসল্লিরাও। আমরা একটু আলহামদুলিল্লাহ খুব শান্তি এবং খুব সুন্দর শৃঙ্খলা মতে আমরা ইজতেমা পালন করতেছি। ইজতেমায় আসছি ভাই আমরা দিন শিক্ষা করার জন্য আর কি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিভাবে পাই, ভালোভাবে চলতে পারি। কত মুসলিম নরনারী সবার জন্য কাঁচা পাকা ঘর, সবার জন্য দেওয়ার জন্য, সবার জন্য মেহনত করেছি, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য, আল্লাহকে যিনি কীভাবে রাজি খুশি করতে হবে এই জন্য আসছি। আল্লাহর দিন শিক্ষা নেওয়া, তারা যেন যে এইখান থেকে যে যেন তারা দিনকে প্রচার করতে পারে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে যুবক বয়সের ইবাদতটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের প্রত্যাশা, ইজতেমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে শান্তির বার্তা। দেশের জন্য তথা সর্ববিশ্বের জন্য মঙ্গল কামনা করি। আমরা কোনো ভাইয়ে ভাইয়ে কোনো ভেদাভেদ দেখতে চাই না। আমরা ঈমান আমল কামাই করব, আর ঈমান আমল নিয়ে যেন আমি কবরে যেতে পারি, এটাই এক উদ্দেশ্য। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আসছি। সবাই যাতে দেশের সারা বিশ্বের মুসলমানদের মঙ্গল কামনার জন্য আসছি। ইজতেমার শুরুর প্রথম রজনী শবে বরাত হওয়ায় ইজতেমার প্রথম দিন বাড়তি আগ্রহ পাচ্ছে মুসল্লিদের কাছে। লক্ষ লক্ষ মুসল্লি, আমাদের উদ্দেশ্য সবার মধ্যে যাতে শান্তি আসে, শান্তির বাণী যাতে আমরা সব জায়গায় পৌঁছাই দিতে পারি। আল্লাহর হুকুম হইলেই আইতে পারবো। আল্লাহর হুকুম হইছে এত মুসল্লি আইছে। বিশ্ব ইজতেমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে শান্তির বার্তা। দুনিয়া ও আখিরাতে মিলবে মুক্তি। আর বিশ্ব ইজতেমা নিয়ে মিটে যাবে ভেদাভেদ ও দ্বিমত, এমন প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ইজতেমা ময়দান, টঙ্গী, গাজীপুর। গাজীপুরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাসির, ফজরের নামাজের পর তো আবারও শুরু হয়েছে বয়ান, তো সবকিছু মিলায় ইজতেমার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। নাজনীন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। যথারীতি ফজরের নামাজের পর থেকে বয়ান চলছে। এখন বয়ান করছেন মাওলানা সাদ সাহেবের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ, এবং সেটা তর্জমা করছেন বাংলাদেশের তাবলিগ মুরব্বী মাওলানা উসামা ইসলাম। তো এই দ্বিতীয় দিনে মূলত তাবলিগের যে বয়ান হচ্ছে, এই বয়ান মানুষের জীবন ব্যবস্থার উপর কিভাবে ঈমান আমলের সাথে থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, কোনভাবে ব্যবসা করলে সে আল্লাহর রহমত বরকত সে ব্যবসায় চলে আসে, তার উপরই এখন বয়ান চলছে। আর দ্বিতীয় দিনে মূলত কাজ হচ্ছে তাবলিগ জামাতের আভ্যন্তরীণ যে সমস্ত কর্মকাণ্ড, সেগুলোই মূলত তাবলিগ আজকের এই প্যান্ডেলের নিচে খিত্তায় 10টার পর থেকেই শুরু হবে। তাদের তালিম হবে, তাস্কিলে তালিম হবে। ওই তালিমের মাধ্যমে আগামী বছর কিভাবে তারা চলবেন, একটি বছর আগামী ইজতেমার আগ পর্যন্ত তারা কি কি কাজ করবেন, এগুলো ওই তাবলিগের যারা মুরব্বী আছেন তারা ওই তাবলিগ যোগদানকারীদের কাছে এগুলো বয়ান পেশ করছেন। এছাড়া আগামী এক বছরে যারা চিল্লায় থাকবেন 10 দিন, 15 দিন এবং 40 দিন, এমনকি যারা বিদেশে চিল্লায় যাবেন তাদেরকেও এই আজকে চিল্লাবন্দি করা হবে, যাতে ওই মুরব্বীদের নীতি নির্ধারণ, মুরব্বীদের তদারকিতে তারা এই একটি বছর চিল্লা তারা করতে পারেন। এছাড়া এই তাবলিগে যারা এই পর্যন্ত এসেছেন মাওলানা সাদ অনুসারী, এবং তারা আগামী বছর তারা কিভাবে ইজতেমা করবেন সেটার উপর আজকে আলোচনা হবে। এবং আগামীকাল যথারীতি আখিরি মোনাজাতের মাধ্যমেই এবারের তাবলিগের বিশ্ব ইজতেমার সমাপ্ত ঘোষণা করা হবে। তো এই ছিল মূলত আজকে বিশ্ব ইজতেমার খবর। নাজনীন।
গাজীপুর থেকে জানছিলাম ইজতেমার খবর। নফল ইবাদত, জিকির আসগর আর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। মহান রবে নৈকট্য লাভের আশায় তারা মসজিদে এবং বাসা বাড়িতে রাতটি অতিবাহিত করেছেন বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। এছাড়া স্বজনদের রুহের মাগফিরাত কামনায় কবরস্থানে দোয়া এবং দান খয়রাতও করেছেন অনেকে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। শুক্রবার সন্ধ্যার পর থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আলেমদের হেদায়েতি আলোচনা শোনার পাশাপাশি হাজারো মানুষের সাথে নামাজের জামায়াতে শামিল হতেই মূলত জাতীয় মসজিদমুখী হন সাধারণ মানুষ। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আসগার সহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মহান রবের কাছে নিজেদের গুনাহ মাপ চান মুসল্লিরা। ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির প্রার্থনা ছিল সবার কণ্ঠে। নিজের জন্য দোয়া করছি এবং পরিবারের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। সারা বিশ্বের মুসলমানদের যেন আল্লাহ পাকে ভালো রাখে। আমি আপনার জন্য, আপনি আমার জন্য, সকলের জন্য দোয়া করব। দেশের একটি পরিবর্তিত পরিস্থিতিতে এবছর শবে বরাত পালন করছেন সাধারণ মানুষ। আর এ কারণেই দেশের কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা ছিল মহান প্রভুর কাছে। দেশের জন্য সবার জন্য দোয়া করলাম, দেশটা যেন আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব ভালো একজন মানুষের হাতে তুলে দেয়। আল্লাহর কাছে চাইছি যে দেশটা ভালো চলুক, সবাই যাতে ভালো থাকে। আমাদের এই দেশের সুশান্তি, সম্প্রীতি এবং সুস্থতা ভালোভাবে চলতে পারে সেই কামনা আল্লাহর কাছে আমরা করি। স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে ফরিয়াদ করতে দেখা গেছে অনেককে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের রক্ষায় যে কোনো সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত করা। এ সময় তিনি আরও বলেন, দেশের নির্বাচন অনুষ্ঠিত করতে যেসব প্রতিষ্ঠান কাজ করে তারা স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে এবং নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হয়। তাই প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইনগুলোকে কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী করতে আগ্রহী হয়ে উঠতে হবে। প্রথমটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে। সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না, এটা হতে পারে না। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আজ থেকে শুরু হচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 3টা থেকে 5:30 পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বৈঠকে আলোচনা হবে। এরই মধ্যে সংস্কার কমিশনে দেয়া প্রতিবেদনগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে গত 12 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে 31তম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশন 2024। দিনব্যাপী রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর উদ্যোগে বার্ষিক এই সম্মেলন আয়োজিত হচ্ছে। আর সম্মেলনে দেশি বিদেশি রেডিওলজিস্টরা অংশ নিচ্ছেন। এতে নতুন প্রযুক্তিগত বিষয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় সহ রেডিওলজি অ্যান্ড ইমেজিং প্রযুক্তির বিভিন্ন দিক উঠে আসে। বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা সেবায় রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর গুরুত্ব অপরিসীম। বিশ্বের সাথে তাল মিলিয়ে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভিন্ন মডালিটির মাধ্যমে রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, চিকিৎসা কার্যকারিতা মূল্যায়নে ব্যাপক ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে দেশি বিদেশি মুসল্লিদের সমাগমে মুখরিত তুরাগ পাড়।
বাদ ফজর বয়ান করেছেন মুরসালি নিজামুদ্দিন। সকাল 9:30 তালিমের মওজু পরিচালনা করছেন মুফতি ইয়াকুব। ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ জমায়েত হয়েছেন। বাদ জোহর আরব মেহমানরা বয়ান করার কথা রয়েছে। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের এক একটি উপদল বা খিত্তায় সকাল থেকে ঈমান, আমল, জিকির এবং ইসলামের অনুসরণীয় আদর্শ নিয়ে বয়ান করছেন মুরব্বী বা আলেমরা। আগত মুসল্লিরা নিজেদের খাওয়া দাওয়া এবং গোসল সবকিছুরই আয়োজন করছেন। 16 ফেব্রুয়ারি মাওলানা ইলিয়াস বিন সাদ এই ইজতেমায় অংশ নেবেন। তিনি মাওলানা সাদের ছেলে হিসেবে পরিচিত। ইতোমধ্যে বিদেশি তাঁবুতে 1450 মেহমান এসেছেন। ঠান্ডাজনিত এবং বার্ধক্যজনিত কারণে তৃতীয় পর্বের ইজতেমায় এখন পর্যন্ত 3 জন মৃত্যুবরণ করেছেন। ইজতেমা মাঠে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাদেক, কাল তো আখেরি মোনাজাত, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জসিন্তা, আপনি জানেন যে আজকে তৃতীয় পর্বের যে সেটি শুরু হয়েছে মাওলানা সাদপন্থী যাদেরকে বলা হয়, আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরাগ পাহাড়। আমরা ঠিক তুরাগ পাড়েই দাঁড়িয়ে আছি। এর পেছনে যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে খিত্তা বলা হয়। আসলে যে তাঁবুগুলো রয়েছে, যে এই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আসেন তাদের এক একটি 20 জন বা 25 জনের একটি দল, তারা বিভিন্ন তাঁবুতে অবস্থান করেন, সেটিকে খিত্তা বলা হয়। এবং সেখানে আমরা জানি যে যাদেরকে মুরব্বী বা আলেম বলা হয়, সেখানে তারা দিন এবং 6 উসুল, একই সঙ্গে ঈমান, আমল এবং আগামী দিনগুলোতে কিভাবে ইসলামের সাথে অতিবাহিত করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে এক ধরনের বয়ান দেওয়া হয়। সেই বয়ানগুলো তারা শোনেন এবং পরবর্তী জীবনে যেটা সেটি আমল করতে পারেন। একই সঙ্গে যারা এখানে আসতে পারেননি কিংবা যাদেরকে বলা দরকার আছে সেই জায়গাগুলো তাদেরকে বলার চেষ্টা করেন। এখানে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, মানুষ কিন্তু এখানে বিভিন্ন ঢাকা এবং ঢাকার বাইরে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা বলছেন যে এই যে ঈমান এবং বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে সন্তুষ্টি, সেই বিষয়গুলোর জন্য তারা এখানে এসেছেন এবং সেটি যেন অর্জিত হয়। আখিরি মোনাজাত আগামীকাল শুরু হবে। আগামীকাল 11টা, 10:30 কিংবা 11টার মধ্যে এটি শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে ইলিয়াস বিন সাদ, যিনি সাদের ছেলে, তিনি এখানে মোনাজাত পরিচালনা করবেন বলে আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি। তো সার্বিক তত্ত্বাবধান করছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। মোটামুটি সুষ্ঠু পরিবেশে এখন পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্ব, দ্বিতীয় দিন এখন চলছে। জসিন্থা, গাজীপুর থেকে জানছিলাম ইজতেমার খবর। দীর্ঘ 31 বছর একটানা ক্ষমতায় থাকার সুবাদে বীর বাহাদুর উসই সিং হয়েছেন অঢেল সম্পদের মালিক। 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা 7 বারের সংসদ সদস্য ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীর দায়িত্বেও। সাবেক এই মন্ত্রীর 37,000 কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। দেয়া হয়েছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। বীর বাহাদুর উসই সিংয়ের ইশারা ছাড়া বান্দরবান জেলায় গাছের পাতাও নড়েনি ফ্যাসিস্ট সরকারের 17 বছরে। অভিযোগ রয়েছে ক্ষমতায় থাকাকালীন সময়ে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য নিয়োগ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন, দলীয় বিভিন্ন সংগঠনের পদ বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন কাজের টেন্ডার নিয়ন্ত্রণ করত। আর এসব খাত থেকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। এই বান্দরবান যা লুটপাট হয়েছে সবকিছু বীর বাহাদুর নির্দেশে হয়েছে। বীর বাহাদুর সবকিছুর গডফাদার। ওই যে 37,000 কোটি টাকার যে ক্যারিসম্যাটিক সিস্টেম, সেটা সে ফলো করে, যে লক্ষ টাকার যোগ্য নয় তাকে কোটি টাকা দিয়ে ম্যানেজ করে সে এখনো টিকে আছে। তবে আমরা বিশ্বাস করি সে পার পাবে না। টানা দীর্ঘ 31 বছর ক্ষমতায় থাকার সুযোগ কাজে লাগিয়ে বীর বাহাদুর উসই সিং 2000 একরেরও বেশি জায়গার মালিক হয়েছেন। কৃষি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদ, মৎস্য বিভাগের কৃষি প্রকল্প বীর বাহাদুরের ব্যক্তি মালিকানাধীন বাগানের জায়গায় বাস্তবায়ন করা হয়। ওনাকে সহ যারা দুর্নীতির সাথে জড়িত রয়েছে তাদের সকলকে আসলে দুর্নীতির আওতায় তদন্ত সাপেক্ষে উচিত শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট করা। তো এই কথাই যদি আমরা সুর ধরি তাহলে আমরা জানি বান্দরবানেও যথেষ্ট দুর্নীতি হয়েছে এবং যেহেতু কোটি কোটি টাকা সরকারের বরাদ্দ আসছে, তো সেই টাকাগুলো কোথায় গেছে?
আমরা অনেক জায়গায় দেখেছি যে যেখানে যথাযথভাবে যে প্রকল্প হওয়ার কথা ছিল সেভাবে মানসম্মত প্রকল্প আমরা আদৌ দেখতে পাইনি। তার বিরুদ্ধে অর্থ পাচার, দেশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং বিদেশে নেপাল ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে অঢেল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। চলতি মাসে দুদকের আবেদনের প্রেক্ষিতে বীর বাহাদুর উষয় সিং, তার স্ত্রী ও 3 সন্তানের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এনটিভি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিবুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা সহ 1500 জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় নিহত হাসিবুর রহমানের চাচা ফুয়াদ হোসেন বাদী হয়ে শুক্রবার রাতেই মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে পরস্পরের যোগ সাজসে হত্যা এবং হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, 5 অগস্ট শেখ হাসিনার পতনের খবর শুনে ছাত্র জনতা বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে যাবার পথে গুলিবিদ্ধ হন হাসিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় 7 অগস্ট মারা যান তিনি। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘের পূর্ণ সমর্থন আছে। আর জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে স্পষ্ট হয়েছে কারা জনগণের অধিকার হরণ করেছিল। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ছাড়াও জাতীয় নাগরিক কমিটিও এই বৈঠকে যোগ দেয়। অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে বৈঠকে আলোচনা হয়। আমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে এবং উনি বলেছেন যে যেই প্রতিবেদনটা আসলো ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা আসলো, এতে মোটামুটি এখন পুরো পৃথিবী জানতে পেরেছে কি রকমের ভয়ানক একটা হত্যাযজ্ঞ হয়েছিল এবং কে অর্ডার করেছিল এবং কিভাবে এই বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল। তো সেই থেকে আমরা সেই ম্যাস আপরাইজিংয়ের পরে নতুন যে বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই নতুন বাংলাদেশের সাথে পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নজরানা, বৈঠকে আলোচনার সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন? শাওন, বৈঠকটি ঠিক 3টায় শুরু হয়েছে। আপনি বলছিলেন যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছিল ঠিক বিকাল 3টায়। এরপর আসরের নামাজের জন্য একটি বিরতি দেওয়া হয়েছিল। বিরতির পর কিন্তু বৈঠকটি আবার শুরু হয়েছে এবং বৈঠকটি এখনও চলছে। তো এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে কি আলোচনা হয়েছে এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সূচনা বক্তব্য রেখেছেন। এরপর প্রায় 10 জনের মতো প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই তাদের মতামত পেশ করেছেন এই বৈঠকে। এবং আপনি একটা কথা জানিয়ে রাখতে চাই যে আজকে বৈঠকে মোট 26টি সংগঠন, এটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক জোট এবং এর বাইরে 3টি সংগঠন, যেমন হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই 3টি সংগঠনও কিন্তু রাজনৈতিক দল এবং জোটগুলোর সাথে এই বৈঠকে যোগ দিয়েছে। তো বৈঠকে যতদূর আমরা জানতে পেরেছি, প্রথম দিকে যেই বক্তব্য রেখেছিলেন প্রধান উপদেষ্টা, সেখানে তিনি বলেছেন যে যেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, তারপর 6 মাস পার হয়েছে, সেটি একটি অধ্যায় ধরলে সেই প্রথম অধ্যায় পার হয়েছে। আজকে থেকে নতুন দ্বিতীয় অধ্যায় শুরু হলো এবং আগামী 6 মাস ধরে কিন্তু এই
যেই সুপারিশমালা এসেছিল বিভিন্ন সংস্কার কমিশনের কাছ থেকে, সেই সুপারিশমালা নিয়ে এই ঐকমত্য কমিশন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি কনসেনসাসে পৌঁছানোর চেষ্টা করবে এবং সেই কনসেনসাস তৈরি হলে তারপর একটি জুলাই চার্টার স্বাক্ষরিত হবে, যেখানে যারা বৈঠকে অংশ নিচ্ছেন তারা সবাই সেই চার্টারে স্বাক্ষর করলে সেই স্বাক্ষরের ভিত্তিতেই কিন্তু সেই সনদের ভিত্তিতেই একটি সনদ ঘোষিত হবে এবং তারপর তারা জাতীয় নির্বাচনের একটি দিনক্ষণ ঘোষণা করবেন। এবং আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। শাওন। কুমিল্লার মুরাদনগরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট বিএনপি সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে। এলাকার নাগরিক সমাজের পক্ষ থেকে উপজেলার বাঙ্গারা বাজারে মোকলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্বর্ধনা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে নুরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, শামসুল আলম মজনু সহ অনেকে। নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ও তার 2 ছেলেকে আটকের প্রতিবাদে থানা ও সড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা। পুলিশ জানায় লালপুর সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলমের কাছ থেকে 20,000 টাকা চাঁদা দাবি করে ওয়ার্ড বিএনপির নেতা খোকন খাঁ ও তার 2 ছেলে, ছাত্রদল কর্মী ফিরোজ ও অনিক। চাঁদাবাজির একটি ভিডিও যৌথ বাহিনীর কাছে পৌঁছলে তারা গতরাতে লালপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করে থানায় হস্তান্তর করে। আটক 3 জনের মুক্তির দাবিতে সকাল 10টার দিকে তাদের সমর্থকরা প্রথমে থানার সামনে অবস্থান নিয়ে থানা ঘেরাও করে, পরে ঈশ্বরদী লালপুর বাঘা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আশ্বাস দিলে দুপুর 12টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। মাদারীপুরের শিবচরে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী 3 প্রতারক চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় শিবচরে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সেনাবাহিনী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশের নজরে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার জাহাঙ্গীর শেখ, একই এলাকার সীমান্ত মালো ও পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউসার শিকদারকে গ্রেফতার করা হয়। পরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বিশ্ব শান্তি ও মানব জাতির কল্যাণের জন্য প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মা মেরি তীর্থোৎসব। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠানে মাতা মেরি আশ্রমে 2 দিনের এই উৎসবে পৌরোহিত্য করেন চট্টগ্রাম ক্যাথলিক আর্চ ডায়োসিসের আর্চবিশপ সুব্রত লরেন্স হাওলাদার। এ সময় আয়োজকরা বলেন, সারা দেশ থেকে খ্রিস্টান সম্প্রদায়ের 8,000-এর বেশি ভক্ত এসেছেন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহে মেরি আশ্রমে এই তীর্থ উৎসবের আয়োজন করা হয়। রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি20 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আগামী 25 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। আগের সরকার দেশের আইনগুলোকে তামাশা বানিয়ে ফেলেছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন আইন তৈরি করতে হবে যেন পরবর্তী প্রজন্ম সেটিকে আদর্শ মনে করে। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে সমর্থন তার সরকার পেয়েছে, তারপরও যদি দেশের জন্য ইতিবাচক কিছু না করা যায় তাহলে সেটি দুর্ভাগ্য বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকার গঠিত 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠকে 26টি রাজনৈতিক দল, জোট ও অরাজনৈতিক সংগঠন অংশ নেয়। এই বৈঠকের উদ্বোধন করতে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এই বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার 2য় ধাপে প্রবেশ করলো। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি,
আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি। কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী সহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যোগ দেয়। সেখানে ডক্টর ইউনূস বলেন, একটি এলোমেলো অবস্থায় দায়িত্ব নেয়ার পর গত 6 মাসে দেশের সবাই তার সরকারকে সহযোগিতা করেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও অভাবনীয় সমর্থন পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও যদি দেশের ইতিবাচক পরিবর্তন না আনা যায় তবে তা তার সরকারের জন্য দুর্ভাগ্যজনক। এই যে দুই সমর্থন, আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কবরের দোষ বোঝা ছাড়া কি বলবো। আমরা এই সুযোগ ছাড়তে চাই না। সবাই মিলেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছাবে অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এর মাধ্যমে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্যে কমিশনের বৈঠক শেষে তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পরে দেওয়ার দাবি জানানো হয়েছে। একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে, সেটাই আপনার মূল কথা। এবং সেজন্য আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আবার রিইউনাইট করাটা, এই যে মানে এত বড় একটা আত্মত্যাগ 6 মাস আগে এতগুলি ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটা জানি কোনোভাবেও নষ্ট না হয়। আমাদের এই অর্জনটা কোনো একটা সাধারণ অর্জন না। আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়। ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার সহ 354টি প্রস্তাব এবারে জেলা প্রশাসক সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। 16 থেকে 18 ফেব্রুয়ারি এবছরের জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। জানানো হয়, রোববার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখা হবে। 2024 সালের জেলা প্রশাসক সম্মেলনে 381টি সিদ্ধান্তের মধ্যে 177টি বাস্তবায়ন হয়েছে ও 204টি বাস্তবায়নাধীন। তবে আগের সরকারের দর্শনের সাথে সম্পৃক্ত বিভিন্ন জনের নামে সড়ক, সেতুর মতো অবকাঠামোগত কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি বলেও জানান সচিব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব আছে আমাদের। তেমনি আছে যে মারণাস্ত্র ও সররা গুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে, কারণ আমাদের এই সাম্প্রতিক অতীতটা আপনারা জানেন কত বিষময়, যেটা এখনও অনেকে কাতরাচ্ছে। ঢাকার পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখন থেকে স্টেডিয়ামটির নতুন নাম জাতীয় স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগে সরকার প্রধানের পরিবারের অনেকের নামেই ছিল ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনা। অন্তর্বর্তীকালীন সরকার ওই পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পাল্টানো হয়েছে কদিন আগেই। এবার ঢাকায় ঐতিহ্যবাহী স্টেডিয়ামও নতুন নামে পরিচিত হতে যাচ্ছে। আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ের আরও স্থাপনার নাম পাল্টানোর প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছেন সাবেক ক্রিকেটার ও কোচ তালহা জুবায়ের। ব্যাটিং বান্ধব উইকেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বোলারদের মাঝের ওভারে রানের গতি আটকানোতে মনোযোগ দেওয়ার পরামর্শ এই সাবেক ক্রিকেটারের।
ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি, কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। সো ওই চ্যালেঞ্জটা আমাদের সবসময় থাকবে। ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু একটা ফিনিশটা হয়তো বা করতে পারি না, তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব।